২০২৬ সাল খুব বেশি দূরে কিন্তু নয়। আচ্ছা, কেমন হতে পারে সেই সময়টা? চলুন না কিছু বাস্তব ডকুমেন্ট ঘেঁটে ভবিষ্যতের একটা ছবি আঁকার চেষ্টা করা যাক। ভাবুন তো, যদি আমাদের হাতে একটা টাইম মেশিন থাকত আর আমরা সোজা চলে যেতাম ২০২৬ সালে, কি দেখতাম আমরা? আমাদের চারপাশের পৃথিবীটা ঠিক কেমন হতো তখন? কিন্তু শুনুন, এর জন্য আসলে কোনো টাইম মেশিনের দরকারই নেই। কারণ ২০২৫ আর ২৬ সালের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, হ্যাঁ, কিছু কাগজপত্রই আমাদের সেই সময়ের একটা বেশ স্পষ্ট ছবি দেখিয়ে দিতে পারে। চলুন তাহলে সেগুলোই এক এক করে দেখা যাক। তো আমাদের প্রথম সূত্রটা হলো জলবায়ু পরিবর্তন নিয়ে। কারণ অন্য যা কিছুই হোক না কেন, সবার আগে তো এটা জানা দরকার যে ২০২৬ সালে আমরা যে গ্রহটার ওপর দাঁড়িয়ে আছি তার নিজের অবস্থাই বা কেমন ছিল, তাই না? এই যে চার্টটা দেখছেন, এটা ২০২৫ সালের শেষের দিকের। আর এটা কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রাটা বেশ আশঙ্কাজনকভাবে বাড়ছে। ওই যে নীল রেখাটা, ওটা খেয়াল করুন। ওটা হলো গত ১২ মাসের গড় তাপমাত্রা। দেখুন তো কি সাংঘাতিক খাড়াভাবে উপরের দিকে উঠে গেছে। আর এই ডেটাটা সত্যি বলতে এটা রীতিমতো চমকে দেওয়ার মতো। দেখুন, ১৯৭০ থেকে ২০০০ পর্যন্ত প্রতি দশকে তাপমাত্রা বাড়ত গড়ে ০.১৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২০১০ সালের পর থেকে সেটা প্রায় দ্বিগুণ গতিতে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ০.৩১ ডিগ্রিতে। মানেটা কি? মানে উষ্ণায়নের স্পিডটা হঠাৎ করেই অনেক অনেক বেড়ে গিয়েছিল। তো এর ফল কি হলো? ফল হলো পৃথিবী ২০২৬ সাল আসার আগে কিন্তু ওই ১.৫ ডিগ্রি সেলসিয়াসের যে বিপজ্জনক লেভেলটা, সেটা পার করে ফেলেছিল। আর এর সবচেয়ে বড় প্রমাণ ২০২৩ থেকে ২০২৫, এই ৩ বছরের গড় তাপমাত্রা। আর সবচেয়ে চিন্তার ব্যাপার কি ছিল জানেন? এই যে তাপমাত্রা বাড়ছে, এটা কমার কোনো লক্ষণই ছিল না। ২০২৫ সালের শেষের দিকের যে ফোরকাস্ট, সেটা পরিষ্কার বলছিল যে এই উষ্ণায়ন চলতেই থাকবে। আর এটা প্যারিস চুক্তির যে টার্গেট, সেটাকে অনেক পিছনে ফেলে দেবে। আর এই যে উষ্ণায়নের গতি বেড়েই চলেছিল, তার একদম ফাইনাল প্রমাণটা ছিল এই পূর্বাভাসটা। বলা হচ্ছিল ২০২৭ সালেই একটা নতুন রেকর্ড তাপমাত্রা দেখা যাবে। আর সেটা কত? +1.7 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায়? আচ্ছা, একদিকে যখন গোটা বিশ্ব জলবায়ু পরিবর্তনের মতো একটা বিশাল সংকটের মুখে, তখন অন্যদিকে কিন্তু আর একটা জিনিসও হচ্ছিল। দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো যুগান্তকারী প্রযুক্তি নিয়ে নিজেদের ভবিষ্যৎ প্ল্যান করছিল। চলুন এবার একটু দেখি ওই সময়টাতে ভারতে ঠিক কি হচ্ছিল। ভারতের লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার। এআইয়ের অগ্রগতিতে বাধা দেওয়া নয়, বরং সেটাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের মূল মন্ত্রটাই ছিল ইনোভেশন আগে, সংযম পরে। তাদের ভিশনটা ছিল এআই ফর অল, মানে সবার জন্য এআই। তারা চাইছিল যে এআই এর লাভটা যেন শুধু কয়েকটা বড় শহরের হাতে গোনা কয়েকটা কোম্পানির মধ্যে আটকে না থাকে, বরং সেটা যেন দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। আর এই বড় লক্ষ্যটা পূরণ করার জন্য তারা ৭টা মূল নীতির উপর ভিত্তি করে একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছিল। এর মধ্যে কি ছিল? ছিল বিশ্বাস, মানুষের কথা সবার আগে ভাবা, সততা, অ্যাকাউন্টেবিলিটি, এই সব কিছুকেই একসাথে গুরুত্ব দেওয়া হয়েছিল। আর দেখুন, ওরা কিন্তু শুধু পলিসি বানিয়েই থেমে থাকেনি। এই পলিসিগুলোকে বাস্তবে রূপ দেবার জন্য বেশ কয়েকটা নতুন সরকারি সংস্থাও তৈরি করা হয়েছিল, যেমন এআই গভর্নেন্স গ্রুপ বা ইন্ডিয়া এআই সেফটি ইনস্টিটিউট। ওদের প্ল্যানটা ছিল স্টেপ বাই স্টেপ এগোনোর। আর এই যে ২০২৬ সাল, এটা ছিল সেই প্ল্যানের একদম ভিত্তিটা তৈরি করার বছর। মানে প্রথমে বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করা, ঝুঁকির দিকগুলো খতিয়ে দেখা, আর তারপর ধীরে ধীরে আইনকানুন আর আন্তর্জাতিক সহযোগিতার দিকে এগোনো। এটাই ছিল তাদের লক্ষ্য। তাহলে আমরা দেখলাম টেকনোলজি নিয়ে কি হচ্ছিল। এর পাশাপাশি কিন্তু দেশগুলো নিজেদের মধ্যে ভূ-রাজনৈতিক সম্পর্কগুলোকেও নতুন করে সাজাচ্ছিল। চলুন এরকমই একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপের দিকে নজর দেয়া যাক, যেটা ভারত আর জাপানের মধ্যে গড়ে উঠেছিল। ভারত আর জাপানের মধ্যে এই যে চুক্তিটা হয়েছিল, সেটা ছিল খুব নির্দিষ্ট আর একদম কাজের। মানে শুধু কথার কথা নয়, যৌথ মিলিটারি এক্সারসাইজ থেকে শুরু করে ডিফেন্স টেকনোলজি নিয়ে একসাথে রিসার্চ করা পর্যন্ত সহযোগিতার প্রত্যেকটা ক্ষেত্র খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। কিন্তু এর পেছনে একটা আরও বড় লক্ষ্য ছিল। ব্যাপারটা শুধু ভারত আর জাপানের নিজেদের সম্পর্ক ভালো করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা নিয়মমাফিক ব্যবস্থা তৈরি করাটাই ছিল আসল উদ্দেশ্য। আর এই পার্টনারশিপের একদম গোড়ার কথাটাই ছিল ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক বা FOIP কনসেপ্টটা। এর সহজ মানে কি? মানে হলো এমন একটা অঞ্চল তৈরি করা যেটা শান্তিপূর্ণ হবে, সমৃদ্ধ হবে, আন্তর্জাতিক আইন মেনে চলবে, আর যেখানে কোনো একটা দেশ নিজের দাদাগিরি ফলাতে পারবে না। তো আমরা ৩টা আলাদা আলাদা দিক দেখলাম।
জলবায়ু, টেকনোলজি আর আন্তর্জাতিক সম্পর্ক। চলুন এবার এই পাজলের টুকরোগুলোকে একসাথে জুড়ে একটা পুরো ছবি দেখার চেষ্টা করি। তাহলে এই আলাদা আলাদা ডকুমেন্টসগুলো সব মিলিয়ে 2026 সালের ঠিক কোন গল্পটা আমাদের বলছে? তাহলে ছবিটা কি দাঁড়ালো? 2026 সালের পৃথিবীটা ছিল এমন একটা জায়গা যেখানে জলবায়ু সংকট, টেকনোলজির বিপ্লব আর ভূরাজনৈতিক টেনশন, এই তিনটে জিনিস একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িয়েছিল। এগুলোকে কিন্তু আলাদা করে দেখার উপায় নেই। এগুলো আসলে একই গল্পের তিনটে পার্ট, যেখানে একটা প্রভাব অন্যটার উপর সরাসরি পড়ছিল। আর এই জটিল পরিস্থিতিটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন তুলে ধরে। এই যে এত দ্রুত সবকিছু বদলে যাচ্ছে, এই পৃথিবীতে দেশগুলো কিভাবে একদিকে জলবায়ুর মতো গ্লোবাল চ্যালেঞ্জ সামলাবে, আবার অন্যদিকে নিজেদের দেশের উন্নতির লক্ষ্য পূরণ করবে? এই দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স খুঁজে বের করাটাই ছিল হয়তো 2026 সাল আর তারপরের সময়গুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।